দেখ, আমি কিন্তু এই বাড়ির বড় বৌমা, তাই তোরা চুপচাপ আমার কথা মতোই কাজ করবি। মা, আপনার মেজ বৌমা আর ছোট বৌমাকে বলে দিন ওরা যেন আমার রান্নাঘরে না আসে, কারণ আমি এখানে কোনোভাবেই আমার দুই জাকে অ্যালাউ করব না। মা, আপনিও আপনার বড় বৌমাকে বলে দিন যে এটা শুধু ওর একার রান্নাঘর নয়, এটা আমাদেরও রান্নাঘর, তাই আমরাও রান্নাঘরে আসতে পারি। আর তাছাড়া আমরা যদি এই রান্নাঘরে না রান্না করতে আসি তাহলে আমরা কোথায় রান্না করব? আপনি ভালো করে আপনার বড় বৌমাকে একটু বুঝিয়ে দিন তো। হ্যাঁ মা, পূজা দিদি ঠিকই বলছে, এই রান্নাঘরটা তো আমাদেরও, তাই আমরা এখানে রান্না করব না তো কোথায় যাব? আর তাছাড়া রান্নাঘরে সামান্য কিছু জিনিস কিনলেই এই রান্নাঘরটা তো আর বড়দির হয়ে যেতে পারে না। এই রান্নাঘরে আমাদের অনেক জিনিসপত্র আছে, কই আমরা তো কখনো বলি না যে এই রান্নাঘরটা আমাদের। হ্যাঁ ঠিকই তো, এই রান্নাঘরের জন্য আমিও তো অনেক কিছু কিনেছি। আর এই যে দিদি, তুমি যখন মায়ের বাড়িতে যাও তখন মাকে রান্না বান্না করে কে খাওয়ায়? আমাকেই তো রান্না বান্না করে সবাইকে খাওয়াতে হয়। আর তুমি যখন বাড়ির কোনো কাজকর্ম করো না তখন তোমার ঘরও আমাকে পরিষ্কার করতে হয়। তুমি মাঝে মধ্যে ইচ্ছা করে নিজের ঘর নোংরা করে রেখে দাও, সেটাও কিন্তু আমি পরিষ্কার করি। আর এমনকি মাঝে মধ্যে তুমি রান্নাঘরটা এত নোংরা করে রাখো যে রান্নাঘর দেখার মতো অবস্থাতে থাকে না। আমাকেই কিন্তু সবসময় রান্নাঘরও পরিষ্কার করতে হয়। কি তার মানে তোরা বলতে কি চাইছিস আমি নোংরা? মানে আমি সব জায়গা নোংরা করে রাখি? মা, দেখেছেন তো আপনার দুই বৌমা এই বাড়ির বড় বৌমার সঙ্গে কেমন মুখোমুখি তর্ক করছে, আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ দেখছেন। আপনি দয়া করে কিছু বলুন, তা না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। ওফ, অনেকক্ষণ থেকে তোমাদের ঝগড়া শুনছি, কিন্তু আর নয়, এখানে তো আমার একটাই কথা বলার আছে। আমি এবার আমার 3 বৌমাকে ভাগাভাগি করে দিতে চাই, তা না হলে প্রত্যেক দিনের এই ঝগড়া আমার আর ভালো লাগে না। যাই হোক না কেন, তোমরা প্রত্যেক দিন কোনো না কোনো কারণে ঝগড়া করেই থাকো, আর তোমাদের ঝগড়া কেউ থামাতে পারে না। তাই আমি ভেবেই নিয়েছি এবার তোমাদের 3 বৌমাকে আলাদা করে দেব। এমন সময় অঞ্জলি দেবীর কথা শুনি তার 3 বৌমা প্রচন্ড পরিমাণে খুশি হয়। যাক, তাহলে এতদিন পর আপনি একটা ভালো কাজ করতে চলেছেন, আমি তো খুব খুশি। এবার আমি আমার রান্নাঘরে ভালোভাবে রান্না করতে পারবো, আমাকে কেউ এখান থেকে সরিয়ে দিতে পারবে না, আর আমাকে কেউ বিরক্ত করতেও আসবে না। কারণ আমার রান্নাঘরে আমি ছাড়া অন্য কেউ ঢুকলে আমার প্রচন্ড রাগ হয়। আর সমস্ত কিছু ভাগাভাগি হওয়ার পর আমার রান্নাঘরে যদি কেউ ঢোকে তাহলে কিন্তু আমি তাকে ঘাড় ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বের করে দেবো। হ্যাঁ মা, আপনি বরং সেটাই করুন, তাহলে আমাদেরও ভালো হবে। আমিও আমার নিজের রান্নাঘরে যা ইচ্ছা তাই করতে পারবো। আমার নিজের একটা আলাদা রান্নাঘর হলে তখন আর কেউ সেটার উপর অধিকার দেখাতে পারবে না। আর তাছাড়া এই রান্নাঘরে দিদি শুধুমাত্র মাছ মাংস এসবই রান্না করে। আমার নিজের আলাদা রান্নাঘর হলে আমি নিজের জন্য শাকসবজি রান্না করেও খেতে পারবো। হ্যাঁ মা, আমারও মনে হয় আপনি ঠিকই সিদ্ধান্ত নিয়েছেন। এবার আপনি আমাদের রান্নাঘরটা আলাদা করে দিন, কারণ আমার রান্নাঘর আলাদা হয়ে যাওয়ার পর আমি যেভাবেই রান্না করি না কেন আমার রান্নার কেউ সুগন্ধ পাক কিংবা দুর্গন্ধ, আমার রান্না পুড়ে যাক কিংবা জ্বলে যাক, কেউ আমার রান্না সম্পর্কে কিছু বলতে পারবে না। আমি নিজের রান্নাঘরে পছন্দ মতো খাবার রান্না করে খেতে পারবো, আর কেউ যদি কিছু বলতে আসে তাহলে তার মুখ আমি একেবারে ভেঙে দেব। এভাবেই 3 বৌমা একে অপরকে উদ্দেশ্য করে নানান রকম কথা বলতে থাকে। আর অঞ্জলি দেবী তার 3 বৌমার কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ অঞ্জলি দেবীর 3 বৌমা আসলে এরকম ছিল না। তারা প্রথম থেকে একে অপরের সঙ্গে খুবই ভালো ব্যবহার করত। এমনকি তারা প্রথম শ্বশুর বাড়িতে এসে তাদের শাশুড়ি মায়েরও অনেক সেবা যত্ন করত। এই পূজা, জবা, তোরা একটু রান্নাটা করে নিবি? আসলে আজকে তো খুব শীত পড়েছে, তাই আমার রান্নাঘরে যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে দিদি, তুমি চিন্তা করো না, আমি রান্না করে মাকে খাইয়ে দেব। আর ওরা 3 ভাই যখন অফিস থেকে আসবে তখন আমি ওদেরকে খাবার পরিবেশন করে দেব। তুমি তোমার ঘরে চলে যাও। দিদি চলো, আমি তোমার হাতে হাতে রান্নাতে সাহায্য করে দেব, কারণ প্রচন্ড ঠান্ডা পড়েছে। আর তুমি যদি এই ঠান্ডার মধ্যে একাই সব কাজ করো তাহলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে, কারণ এই ঠান্ডার মধ্যে থালা বাসন মাজতে খুবই কষ্ট হয়। এমনিতেই তোমার খুব কাশি হচ্ছে, তাই ভাবলাম আমি তোমাকে সাহায্য করে দিই। চলো। ঠিক আছে ছোট, তুই তাহলে আমার সঙ্গে রান্নাঘরে চল। আমার হাতে হাতে বেশি কিছু না, টুকটাক কিছু কাজ করে দিলেই হবে। এভাবেই 3 বৌমা মিলেমিশে দিন কাটায়। কিন্তু অঞ্জলি দেবী তার 3 বৌমাকে সমান চোখে দেখে না। সে 3 বৌমার মধ্যে ভেদাভেদ করতে শুরু করে। একদিন, বড় বৌমা চলো আজকে বরং শীতের শপিং করে আসি, কারণ শীতকাল তো পড়েই গেল, আর এই চাদর সোয়েটার গুলো সব পুরানো হয়ে গেছে, তাই ভাবছি এবার শীতের শপিংটা সেরেই ফেলি। মা, আপনি যখন শীতের শপিং করতে যাবেন বলছেন, তাহলে আমি আর জবাও আপনার সঙ্গে যাব, কারণ আমাদেরও শীতের কিছু কেনাকাটা করার আছে। চলুন আমরা 3 বৌমা আপনার সঙ্গে যাই।
না না, আমি তোমাদেরকে এখন নিয়ে যেতে পারবো না, কারণ তোমরা সবাই যদি এখন শীতের শপিং করতে যাও তাহলে বাড়িতে কে থাকবে, আর রান্না বান্না বাড়ির কাজকর্ম কে করবে শুনি? মেজো বৌমা, ছোট বৌমা, তোমরা দুজনে বাড়ির কাজকর্মগুলো করে রাখো, আমি বরং বড় বৌমাকে নিয়ে শপিংটা করে আসি। আর তোমাদের কি কি লাগবে বলে দাও, আমরা দুজনে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলেছেন। এই তোরা এই ঠান্ডার মধ্যে শুধু শুধু বাইরে গিয়ে কি করবি বলতো? বাইরে প্রচন্ড ঠান্ডা, তোদের কিন্তু ঠান্ডা লেগে যেতে পারি, তাই তোরা বাড়িতেই থাক, বাড়ির কাজগুলো করে রাখ। আমি আর মা একটু কষ্ট করি, তোদের জন্য খুঁজে খুঁজে ভালো ভালো সোয়েটার, চাদর ইত্যাদি কিনে নিয়ে এসে দেবো। এই বলে প্রিয়া তার দুই জাকে চুপ করিয়ে দেয় আর শাশুড়ি মায়ের সঙ্গে শপিং করতে চলে যায়। যাক, আমি একাই এসেছি ভালো হয়েছে, তা না হলে ওরাও আমার আগে নতুন নতুন উইন্টার কালেকশন গুলো নিয়ে নিত, আর তারপর আমার কপালে কিছুই জুট। এবার আমি দেখে দেখে ভালো ভালো সোয়েটার, চাদর গুলো কিনে নেব, আর ওদের জন্য কিছু খারাপ খারাপ দেখে জিনিস নিয়ে যাব। প্রিয়া এমনই ভাবনা চিন্তা করতে করতে তার শাশুড়ি মায়ের সঙ্গে কেনাকাটা করে। সে নতুন নতুন ডিজাইনের সোয়েটার, জ্যাকেট, চাদর, টুপি ইত্যাদি কেনে, আর তার বাকি দুই জায়ের জন্য খুবই কম দামি সাধারণ চাদর এবং দুটো সোয়েটার কিনে নেয়। এমনকি অঞ্জলি দেবীও আলাদা করে তার দুই বৌমার জন্য কিছু কেনে না। এভাবেই কয়েক ঘন্টার মধ্যে তারা শপিং করে যখন বাড়িতে ফিরে আসে, তখন পূজা এবং জবা কিছুতেই তাদের সোয়েটার এবং চাদরগুলো দেখে খুশি হয় না। মা, আপনি আমার জন্য এই চাদর আর সোয়েটারটা নিয়ে এসেছেন, কিন্তু এটা কে পছন্দ করেছে? এগুলো একদমই ভালো নয়। দিদি, তোমার সোয়েটার, চাদর, জ্যাকেট, টুপি এগুলো তো খুব সুন্দর, তুমি আমাদের জন্য এরকম খারাপ ডিজাইনের জিনিস নিয়ে এসেছো কেন? নিজের জন্য তো বেশ ভালো ভালো শপিং করেছো। কি, আমার পছন্দ করা সোয়েটার তোদের পছন্দ হয়নি? আচ্ছা, এখন বুঝতে পারছি, তোদের জন্য এই সোয়েটার, চাদর নিয়ে আসাটাই আমাদের ভুল হয়েছে। মা, দেখেছেন তো কত খুঁজে খুঁজে এদের জন্য এগুলো নিয়ে এলাম, কিন্তু এদের আবার এগুলো পছন্দ হচ্ছে না। ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস কিনে নিয়ে আসবে, আর আমার জিনিসের দিকে একদমই নজর দেবে না বলে দিলাম। এভাবেই প্রিয়া তার দুই জাকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। এমনকি অঞ্জলি দেবীও তার দুই বৌমাকে বকাবকি করে সেখান থেকে চলে যায়। আসলে অঞ্জলি দেবী তার বড় বৌমাকে একটু বেশি পছন্দ করত, কারণ প্রিয়া ছিল অত্যন্ত বড়লোক পরিবারের মেয়ে, আর সেই সাথে প্রিয়ার স্বামীও বেশ ভালো টাকা উপার্জন করে। আর সেই জন্য প্রিয়া যখনই মায়ের বাড়িতে যেত, তখনই সে মায়ের বাড়ি থেকে অনেক অনেক টাকা পয়সা নিয়ে আসতো, আর সেই সাথে রান্নাঘরের জন্য এবং বাড়ির জন্য দামি দামি জিনিসপত্র কিনে নিয়ে আসতো। আর সেই জন্যই অঞ্জলি দেবী সবসময় তার বড় বৌমাকে বেশি গুরুত্ব দেয়, আর যার ফলে দিনের পর দিন প্রিয়া একেবারে মাথায় উঠে বসে। এমনই একদিন, উফ জবা, তুই কি রান্না করছিস রে? এত গন্ধ বেরোচ্ছে কেন? মনে হচ্ছে তুই পচা মাছ রান্না করছিস। তুই কি বাজার থেকে দেখে শুনে মাছ কিনে নিয়ে আসতে পারিস না? এরকম পচা মাছ কেন কিনে নিয়ে এসেছিস? মনে হচ্ছে তোর কাছে বেশি টাকা ছিল না, তাই তো? দিদি, এত সুন্দর রান্নার সুগন্ধ বেরোচ্ছে, আর তুমি বলছো আমি পচা মাছ রান্না করছি? এই মাছটা মোটেই পচা নয়। জানি না তুমি কেন এরকম বলছো। থাক থাক, তোকে আর কিছু বলতে হবে না। এই পূজা, তুই কি সব রান্না করছিস রে? শাক সবজি? এ বাবা, তুই বাজার থেকে একটু চিকেন কিংবা মাটন কিনে নিয়ে আসতে পারিসনি? বাজারে গেলি আর এরকম শাক পাতা তুলে নিয়ে চলে এলি। তুই তো জানিস আমি গরু ছাগলের মতো শাক পাতা খেতে পছন্দ করি না। আমার চিকেন, মাটন, মাছ এসব খেতেই ভালো লাগে। দিদি, আমি যখনই বাজারে যাই তখনই তো তোমার জন্য চিকেন কিংবা মাটন কিনে নিয়ে আসি, কিন্তু প্রত্যেকদিন তো আর চিকেন মাটন খাওয়া যায় না। তাছাড়া তুমি প্রত্যেকদিন চিকেন খাবেই বা কেন? একটু শাকসবজিও তো খেতে পারো, কারণ শাকসবজি আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকারী বলো তো। তুমি আজকে আমার রান্না করা শাকসবজি খেয়েই দেখো না, তোমার খুব ভালো লাগবে। আরে চুপ কর তো, অত জ্ঞান দিতে আসিস না আমাকে। তোদেরকে রান্না করে দেওয়ার থেকে আমি নিজে রান্না করে খাবো, তোরা যা এখান থেকে। এই বলে প্রিয়া তার দুই জাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দেয়। আর এভাবে সেদিনের পর থেকে তাদের তিন বৌমার মধ্যে রান্নাঘর নিয়ে নানান রকমের ঝামেলার সৃষ্টি হয়। তাই অঞ্জলি দেবী আজকে বাধ্য হয়ে তার তিন বৌমার রান্নাঘর ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। দেখতে দেখতে কয়েকদিনের মধ্যেই অঞ্জলি দেবী তার তিন বৌমার সংসার আলাদা করে দেয়। আর যেহেতু অঞ্জলি দেবী তার বড় বৌমাকে ভালোবাসে, তাই সে তার বড় বৌমার কাছেই খাওয়া দাওয়া করবে বলে ঠিক করে। তাই এখন প্রিয়াকে রাত্রিবেলা ঠান্ডার মধ্যেও তার শাশুড়ি মায়ের জন্য রান্না করতে হয়। আর যার ফলে কয়েকদিনের মধ্যেই প্রিয়া প্রচন্ড পরিমাণে বিরক্ত হয়ে ওঠে, কারণ এর আগে পর্যন্ত প্রিয়া তার সমস্ত কাজকর্ম তার দুই জাকে নিয়ে করিয়ে নিত। আর এখন যেহেতু তিন বৌমার রান্নাঘর আলাদা হয়ে যায়, তাই প্রিয়াকে তার সংসারের সমস্ত কাজকর্ম একা একা করতে হয়। আর যার ফলে প্রিয়া প্রচন্ড পরিমাণে চাপে পড়ে যায়।
উফ কি ঠান্ডা লাগছে। এই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এখন রাত্রিবেলা রুটি বানাতে হবে, তার উপর আবার থালা বাসন মাজতে হবে। তা না হলে আমার শাশুড়ি মা আবার আমাকে কথা শোনাবে। জানি না এত ঠান্ডার মধ্যে মানুষ কিভাবে রাত্রিবেলাতে কাজ করে। আমার দ্বারা তো এখানে দাঁড়ানোই সম্ভব হচ্ছে না। এভাবেই প্রিয়া রুটি বানাতে বানাতে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। আর এমন সময় সেখানে অঞ্জলি দেবী এসে বলে, কি গো বৌমা, এখনো তোমার রুটি বানানো হলো না? ও আচ্ছা, বুঝতে পারলাম। শীতকালে তো তুমি কম্বলের মধ্যে থেকে বাইরে বেরোতেই চাও না। আর তোমাদের সংসার আলাদা হওয়ার আগে পর্যন্ত মেজ বৌমা আর ছোট বৌমাই তো বেশিরভাগ কাজকর্ম করতো। আমি যদি ওদের সঙ্গে থাকতাম তাহলে এতক্ষণে ওরা আমাকে ঠিক খাবার দিয়ে দিত। মা, এখানে খুব ঠান্ডা, ঠান্ডার জন্য আমি ঠিক মতো হাত পা নাড়াতেই পারছি না। তাই জন্য আমার একটু রুটি তৈরি করতে সময় লাগছে। আপনি আমাকে একটু সময় দিন। দেখতেই তো পাচ্ছেন ঠান্ডার মধ্যে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এভাবেই দিনের পর দিন ঠান্ডার পরিমাণ আরো বাড়তে থাকে। আর এখন প্রত্যেক দিনই অঞ্জলি দেবী সময় মতো খাবার পায় না। তাকে প্রত্যেক দিন খাবার খাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, কারণ প্রিয়া ঠান্ডার মধ্যে কিছুতেই কম্বলের বাইরে বেরিয়ে রান্না করতে চায় না। আর এমন পরিস্থিতিতে প্রিয়া হাড়ে হাড়ে নিজের ভুল বুঝতে পারি। আমি কেন যে ওদের রান্নাঘর আলাদা করতে গেলাম কে জানে। আলাদা হওয়ার পর যত ঝামেলা। আমি যদি একসঙ্গে থাকতাম তাহলে আমার দুই জাই সব করে নিত, আমাকে তো কিছু করতেই দিত না। আমি শীতকালে সবসময় কম্বলের মধ্যে ঢুকে আরাম করতাম, এমনকি ওরা আমার সব কথা শুনতো। আর আজকে আমি আলাদা হয়ে গেছি বলে আমাকে সব কাজ করতে হচ্ছে। না না, আমি এটা ঠিক করিনি। কালকে আমি আমার দুই জায়ের কাছে ক্ষমা চাইবো। কি গো বৌমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? তোমার খাবার রান্না হলো? প্রত্যেকদিন রাত্রিবেলা করে আমাকে এভাবে খাবারের জন্য অপেক্ষা করতে হয়। আমি ভাবছি আমি এবার ওদের কাছে খাওয়া দাওয়া শুরু করব, কারণ এই ঠান্ডার মধ্যে তুমি তো রান্না বান্না করতেই চাইছো না। শাশুড়ি মায়ের কথা শুনে প্রিয়া তাড়াতাড়ি করে তার শাশুড়ি মায়ের খাবার রেডি করে দেয়। আর পরের দিন সকালবেলাতেই প্রিয়া তার দুই জায়ের কাছে ক্ষমা চাইতে চলে যায়। জবা, পূজা, তোরা আমাকে ক্ষমা করে দে। আমি যদি তোদের সঙ্গে বাজে ব্যবহার না করতাম তাহলে তোরা কখনো সংসার আলাদা করতিস না। আমি জানি আমি তোদের সঙ্গে সত্যি খুব অন্যায় করে ফেলেছি। তোরা পারলে আমাকে ক্ষমা করে দে। আমি আর আলাদা হয়ে থাকতে পারবো না। আমরা আবার সবাই একসঙ্গে থাকতে চাই। প্রিয়ার কথা শুনে জবা এবং পূজা দুজনেই খুবই খুশি হয়। আর তারা তখনই প্রিয়াকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে তিন বৌমা আবার একই রান্নাঘরে মিলেমিশে রান্না বান্না করতে শুরু করে। আর এভাবেই তারা সবাই হাসি খুশিতে দিন কাটাতে থাকে।